রাত তখন প্রায় 10:30। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মাথার উপর চারটা তার অপার শীতল আলো ছড়িয়ে দিচ্ছে, হালকা বাতাস বইছে। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কেমন একটা শব্দ শুনলাম। কান খাড়া করতেই বুঝতে পারলাম মামি আর নানুর গলার স্বর উঁচু হয়ে গেছে। আমি আস্তে পা ফেলতে ফেলতে ঘরের কাছে গেলাম। দরজাটা ভেজানো, তাই পুরোপুরি না খুলে পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। নানু বলছে, আমি আবার বলতেছি, তোর এত বাইরে বাইরে ঘোরাঘুরি ঠিক না, মানুষ কি বলবে। মামি বলল, আম্মা ও তো আমার ভাতিজা, ও আসছে অনেক দিন পরে, একটু ওকে কোথাও নিয়ে গেলে কি এমন হয়। নানু আবারও বলল, সমাজ কি বলবে সেটা তুই বুঝিস না? আজকাল মানুষের মুখে লাগাম নাই, এমনিতে তোর স্বামী বাইরে, তার উপর আবার এমনভাবে চলাফেরা করলে বদনাম হবেই। মামি বলল, আম্মা আমি কি খারাপ কিছু করতেছি? এই ঘরে কি আমি বন্দি থাকবো শুধু? নানুর চুপ করে যাওয়াটা যেন পুরো ঘরটাকেই এক মুহূর্তে থমকে দিল। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। মাথায় ঘুরপাক খাচ্ছিল একটা চিন্তা, এই মামিটা আসলে কতটা একা, কতটা অপমান অভিমান জমে আছে তার ভেতরে। পরদিন সকাল, মামি খুব ভোরে উঠে গেছে। আমি যখন ঘুম ভেঙে উঠলাম, দেখি ঘরের দরজা খোলা, জানালা দিয়ে আলো এসে পড়েছে বিছানার উপর। দূর থেকে রান্নাঘর থেকে ভেসে আসছে লম্বা একটা ঘোমটা টেনে রাখা মামি কিচেনের কাজ করছে। আমি ফ্রেশ হয়ে নেমে এলাম। আমি বললাম, মামি উঠছো এত ভোরে? মামি বলল, তুমি তো বলেছিলে না সকাল সকাল বের হতে, তাই সব কাজ আগেই শেষ করেছি। নাস্তা খেয়ে রেডি হয়ে নিও। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। শাড়ির আঁচলটা আজ পিঠের উপর দিয়ে ঘোমটার মতো টানা, কপালে সিঁদুর, তবে মুখে একটা অদ্ভুত ক্লান্তি। নাস্তা শেষে বের হলাম আমরা। মামি একটা কালো স্কুটি বের করলো। আমি অবাক হয়ে বললাম, মামি তুমি স্কুটি চালাতে পারো? মামি হেসে বলল, শিখেছিলাম, মাঝে মাঝে চালাই, তবে খুব বেশি না। আমি মুচকি এসে বললাম, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বাইকার হতে পারতে। স্কুটি চলতে শুরু করলো। শহরের রাস্তাগুলো এখনো ব্যস্ত হয়ে ওঠেনি। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে লাগছে। আমি পেছনে বসে দুহাত দিয়ে হালকা করে ধরে আছি। মামি মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারছিলাম আমরা পৌঁছলাম একটা শপিং মলের সামনে। মামি বলল, চলো আজ তোর পছন্দের মোবাইলটা কিনে দিই। আমি হতবাক হয়ে গেলাম। তুমি জানলে কিভাবে? মামি বলল, জানি না, তবে বুঝি, তোর চোখে অনেক কথা থাকে আরিয়ান। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কিন্তু মামি আমি এখন ছোট না, তোমার থেকে কিছু নেওয়াটা ঠিক হবে না। মামি হালকা হাসলো। আমি তোমার মামি, এটা তো আমার দায়িত্ব। আর তোর যে হাসিটা আমি দেখি সেটার দাম টাকার চেয়ে অনেক বড়। দোকানে ঢুকে আমি একটা দামি ফোন হাতে নিলাম। বুকের ভিতর কেমন জানি কাঁপছে। মামি মোবাইলটা বিল করলো, তারপর বলল, একটা সেলফি তুলবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ক্যামেরায় তাকিয়ে মামি যখন হাসলো তখন মনে হচ্ছিল এই হাসিটা অনেক দিন পর এসেছে ওর মুখে। বিকেল, আমরা ফিরছি। হঠাৎ মামি বলল, আরিয়ান তোকে কিছু দেখাতে চাই। আমি বললাম, কি মামি? গ্রামের শেষ মাথায় একটা জায়গা আছে যেখানে আমি প্রায়ই যাই, চল না আজ সেখানে যাই। আমরা একটা নির্জন জায়গায় এলাম। বড় বড় গাছ, পাখির কিচিরমিচির, আর মাঝখানে একটা ছোট্ট পুকুর। পুকুরের ধারে বসে আমরা দুজন। আমি বললাম, মামি তুমি কি একা লাগে? খুব। আমি বললাম, মামা তো প্রবাসে অনেক দিন ধরে, কতদিন হয় দেখা হয় না? মামি বলল, 4 বছর। ফোনে কথা হয় হয়তো, কিন্তু বুঝিস তো ফোনের ও প্রান্তে একটা নিয়মিত মানুষ থাকে, কিন্তু সম্পর্কটা দিনে দিনে রোবট হয়ে যাচ্ছে। আমি চুপ করে গেলাম। মামি একসময় বলল, অনেক সময় ভালোবাসার মানুষ দূরে থাকলে শরীর নয় মনটাই দূরে সরে যায়। একটা সময় পর মনে হয় তুমি বোধহয় তার জীবনে অপ্রয়োজনীয় হয়ে গেছো। আমি বললাম, তুমি তো অনেক ভালো, মামা কেন বুঝতে পারে না? মামি বলল, হয়তো ব্যস্ততা, হয়তো অভ্যাস, নয়তো অপ্রয়োজন। চুপচাপ বসে থাকা, পুকুরের ঢেউ, পাখির ডানায় ভেসে আসা হাওয়া, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। হঠাৎ করে মামি বলল, আরিয়ান কখনো কখনো খুব বলতে ইচ্ছে করে, আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমিও ভালোবাসতে চাই, চাই ভালোবাসা পেতে। আমি মাথা নিচু করে বললাম,
মামি, আমি পাশে আছি। সন্ধ্যায় ফিরে এসে দেখি নানু মনমরা হয়ে বসে আছেন। নানু বলল, তোর মামি কোথায় ছিল আজ সারাদিন? আমি চুপ করে গেলাম। মামি একটু পর এসে শান্ত গলায় বলল, আমি বাইরে গিয়েছিলাম। নানু রেগে বলল, এইভাবে চললে বাড়িতে সমস্যা হবে, তুই তো ভেবে দেখিস না কিছু। মামি বলল, আম্মা, আমি কি খারাপ কিছু করি? তোর এই সমাজ, এই নিয়ম, এই বিচার সবই তো তোর মেয়েদের মুখ বন্ধ রাখার জন্য বানানো। নানু কিছু বললেন না। ঘরে এক চিলতে নীরবতা নেমে এলো। রাত 11টা। আমি বারান্দায় দাঁড়িয়ে, মনের ভেতর কিছু একটা টান টান করছে। এমন সময় দেখি মামি এসে পাশে দাঁড়ালো। আমি বললাম, মামি, তুমি ক্লান্ত? মামি বলল, না রে, তবে আজ অনেকটা হালকা লাগছে। আমি বললাম, তুমি আজ অনেক সুন্দর লাগছো। আমি হেসে বলল, তুই না আবার শুরু করলে। আমরা দুজন একসাথে চাঁদের আলোয় দাঁড়িয়ে আছি। আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম। মামি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, কখনো কখনো কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু অনুভব থাকে। আমি এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, যদি অনুভবটাই যথেষ্ট হয় তাহলে নামটার দরকার কি? মামি চুপ করে গেল। আমাদের মাঝে এই নীরবতাটাই তখন ভাষা হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি এই টানটা অন্যরকম। এই অনুভবটা কোনো সম্পর্কের কাঠামোয় বাঁধা যাবে না। তবুও এই সময়টুকু, এই অনুভবটুকু হয়তো সারা জীবন মনে থাকবে। সকালটা শুরু হলো একটা অদ্ভুত অনুভূতি নিয়ে। আগের রাতের নীরবতাটা এখনো মনের কোণে রয়ে গেছে। একঘেয়েমি নয়, বরং একটা অজানা রোম্যান্স। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে নিয়ে আমি ভাবছিলাম, এই যে অনুভব, এই যে অনিশ্চিত সম্পর্কের টানাপোড়েন, এর শেষ কোথায়? নিচে চোখ পড়তেই দেখি মামি উঠোনের গাছগুলোতে পানি দিচ্ছে। সূর্যের আলো তার মুখে পড়েছে, আর আমি তাকিয়ে আছি অপলক। শাড়ির আঁচলটা কপালে টানা, কিন্তু চোখে স্পষ্ট ঘুমের অভাব। মন বলছে মামি হয়তো গত রাতেও ভালো ঘুমায়নি। আমি বললাম, মামি, আজ কোথাও বের হব? মামি হালকা হাসিতে, না রে, আজ একটু বিশ্রাম দরকার। তোকে নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াতে গিয়ে আমিই ক্লান্ত হয়ে গেছি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। এমন একটা মামি যাকে ঘরের মানুষ বোঝে না, আর বাইরের সমাজ শুধু দোষ খোঁজে। সে কেমন করে এতটা হাসি মুখে নিজেকে ধরে রাখে? আমি ভেতরে চলে এলাম, কিন্তু মনে হচ্ছিল কোথাও একটা শূন্যতা জমে আছে। বিকেল হলো। মামি আজ সারাদিন রান্নাঘরেই ব্যস্ত ছিল। মাঝে মাঝে তার সিঁথির সিঁদুর চোখে পড়ে যাচ্ছিল। আজ দুপুরে আমাদের নানাবাড়ির এক দূর সম্পর্কের আত্মীয় আসবেন শুনে একটু বাড়তি রান্না। চুপচাপ বসে মামি কাজ করছিলেন। এমন সময় আমি পাশে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, মামি, আজ এত আয়োজন, কেউ আসছে? মামি বললে, হ্যাঁ, তোর মামার ছোট খালা আসবে। অনেকে আসে মাঝে মাঝে খোঁজ নিতে, কেউ শুভকামনায়, কেউ কেবল মুখ দেখে চলে যেতে। আমি বললাম, তুমি সবার মুখ দেখো, হাসো, কিন্তু নিজের জন্য হাসো কবে? মামি থমকে গেলেন। হাতে চামচটা থামিয়ে আমার দিকে তাকালেন। চোখে জল কিচকিচ করছে। মামি বলল, তুই এসব কোথা থেকে শিখলি আরিয়ান? বয়স তো তোর বেশি না, কিন্তু মনের গভীরতা। আমি বললাম, মনের গভীরতা বয়স দেখে আসে না। কারো চোখে যদি অপ্রকাশিত কষ্ট দেখতে পাও, তাহলে হৃদয় নিজেই গভীর হয়ে যায়। আমরা দুজন কিছুক্ষণ চুপ করে রইলাম। বাইরে থেকে পাখির ডাক আসছিল, ঘরের ভেতর তাপমাত্রা বাড়ছিল, কিন্তু আমাদের মাঝে যেন একটা স্নিগ্ধ শীতলতা নেমে এসেছিল। সন্ধ্যাবেলায় মামার ছোট খালা এসে গেলেন। মামি যথারীতি সেজে গুজে দরজা খুললেন, অভ্যর্থনা করলেন, নাস্তা এগিয়ে দিলেন। আমি দূর থেকে তাকিয়েছিলাম। কেউ জানে না সেই হাসি মাখা মুখের ভেতরে কতটা অভিমান, একাকিত্ব আর না বলা কান্না জমে আছে। ছোট খালা মামিকে উদ্দেশ্য করে বললেন, তুই তো এখন বেশ স্বাধীন দেখছি, শুনি বাইরেও যাস অনেক। মামি নরম গলায় বললেন, না খালা, তেমন না, ভাতিজা এসেছে, ওকে একটু এখানে ওখানে নিয়ে যাই মাঝে মাঝে। ছোট খালা ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও বুঝি, তবে খেয়াল রাখিস, মেয়েদের মান-ইজ্জতের কথা সবার আগে ভাবতে হয়, বুঝলি? আমি রাগ সামলাতে পারছিলাম না। কি অধিকার নিয়ে কেউ একজন অন্যের স্বাধীনতা নিয়ে এত মন্তব্য করে?
মামি শুধু মাথা নিচু করে হাসলেন, একটা আত্মসম্মানহীন লজ্জামাখা হাসি। রাত তখন 9টা, ছোট খালা চলে গেছেন। মামি ছাদে গিয়ে দাঁড়িয়েছেন। আমি জানালার পাশে বসে তাকে দেখছিলাম। চাঁদের আলো পড়তেই তার গালে বাতাসে শাড়ির আঁচল উঠছে। আমি আর থাকতে পারলাম না, ছাদে চলে গেলাম। আমি বললাম, মামি তুমি সব কিছু এত চুপচাপ মেনে নাও কেন? মামি বললেন, সব কিছুর প্রতিবাদ করা যায় না আরিয়ান। সমাজের শেকলগুলো অনেক শক্ত। একা একজন মেয়ে যতই গলা ফাটাক কেউ শুনবে না, বরং আঙুল তুলবে আরও। আমি কিন্তু কেউ যদি পাশে দাঁড়ায়, যদি কেউ তোমার হয়ে কিছু বলতে চায়। মামি হালকা হেসে বলল, তুই তো আমার ভাতিজা। আমি চুপ করে গেলাম। আমরা দুজন ছাদের একপাশে এসে দাঁড়ালাম। নিচে গ্রামের পিচ ঢালা রাস্তা, দূরে একটা মোটরসাইকেলের শব্দ, আর মাথার উপরে বিশাল নীরব আকাশ। এক সময় মামি বলল, আরিয়ান তুই কি জানিস আমি শেষ কবে নিজেকে মানুষ বলে অনুভব করেছি? আমি ধীরে মাথা নাড়ালাম। মামি বলল, মনে পড়ে না? এই চার দেয়ালের ভিতর নিজেকে শুধু দায়িত্বের মূর্তি মনে হয়। কেউ বলে বউ, কেউ বলে বৌমা, কেউ বলে মামি, কিন্তু কেউ কেউ কখনো জিজ্ঞেস করেছে আমি কেমন আছি? আমি চোখ নামিয়ে বললাম, আমি জিজ্ঞেস করছি তুমি কেমন আছো? মামি চমকে তাকালেন আমার দিকে, চোখ দুটো যেন ভিজে উঠল। মামি বলল, কেমন আছি জানিস? ঠিক খাঁচার ভিতরের পাখির মতো, যে উড়তে জানে কিন্তু জানালাটা খোলাই হয় না। শুধু দিন গুনে কবে খাঁচাটা খুলে দেবে কেউ। আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, যদি আমি সেই জানালাটা খুলে দেই, যদি বলি উড়তে শেখো আবার? মামি হেসে ফেললেন, অদ্ভুত এক হাসি। তাতে ছিল কষ্ট, ছিল আশা, আবার ছিল এক রাশ ভয়। মামি বলল, উড়তে চাইলে আগে নিজের ডানা ফিরে পেতে হয় আরিয়ান। আমার ডানাগুলো বহু আগেই কেটে ফেলেছে সমাজ, শুধু বোঝা দিয়েই দিয়েছে। আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, আমি সেই বোঝাগুলো হালকা করতে চাই। আমি চাই তুমি আবার হাসো, নিজের জন্য হাসো। মামি চুপ করে তাকিয়ে রইলেন, তারপর বললেন, একদিন হয়তো এইসব কথা কোনো গল্প হবে, যেখানে একজন প্রবাসী স্বামীর স্ত্রীর একাকিত্ব, নিঃসঙ্গতা আর একটুখানি সাহস থাকবে। আর সেখানে থাকবে এক তরুণ, যে শুধু বুঝতে চায় একজন নারীর না বলা কথা। আমার গলা শুকিয়ে গেল। বললাম, যদি সেই গল্পে আমিই থাকি, তাহলে তোমার চরিত্রটার নাম কি রাখবে? মামি হেসে বলল, অভিমানের চাদরে মোড়া এক মানবী। আমরা দুজন একসাথে আকাশের দিকে তাকালাম। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মামি বললেন, আরিয়ান যদি বলি কখনো কখনো আমার ইচ্ছে করে কেউ আমাকে শুধু বলুক তুমি একা নও, তাহলে কি বলবি? আমি বললাম, বলবো তুমি একা নও মামি, আমি আছি। চুপচাপ একটানা বাতাস বইছে, দূরের গাছগুলো দুলছে, মনে হচ্ছিল চারপাশে প্রকৃতি যেন আমাদের অনুভব শুনছে। রাত তখন 11টা। ঘরে ফিরে এসে দেখি নানু আবার বসে আছেন মন খারাপ করে। আমি কিছু বলার আগেই তিনি বললেন, তোর মামি আবার সারাদিন বাইরে ছিল? আমি কিছু না বলে চুপ করে রইলাম। মামি এসে পাশে দাঁড়ালেন, নরম গলায় বললেন, আম্মা বাইরে গেলেই কি আমি খারাপ হয়ে যাই? আমি কি খারাপ কিছু করি? নানু রেগে বললেন, সমাজ যা দেখে তাই বলে, তুই বুঝিস না মানুষ কি বলবে? মামি চোখে জল নিয়ে বললেন, মানুষ কি বলে তাতে কি আমার কষ্ট কমে যাবে? আমিও তো মানুষ, আমিও তো ভালোবাসা চাই। নানু চুপ করে গেলেন। পুরো ঘরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। রাত 11:30। আমি আবার বারান্দায় দাঁড়িয়ে, পাশে এসে দাঁড়ালেন মামি। আমরা দুজন চুপচাপ আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, মামি আজ তুমি ক্লান্ত? না রিয়ান, আজ একটু হালকা লাগছে। তুমি জানো আজ তুমি অনেক সুন্দর লাগছো। মামি হেসে বললেন, তুই না আবার শুরু করলি? আমি ধীরে বললাম, মামি যদি অনুভবটাই যথেষ্ট হয়, তাহলে সম্পর্কের নামের এত দরকার কি? মামি চুপ করে রইলেন, তারপর বললেন, তোর চোখে আমি নিজের একটা প্রতিবিম্ব দেখতে পাই আরিয়ান, একটা শান্তি যেটা কেউ কখনো দেয়নি। আমি বুঝে গিয়েছিলাম
আমি বুঝে গিয়েছিলাম এই অনুভব, এই চুপ করে পাশে দাঁড়ানো, এই না বলা কথাগুলো, এইগুলো তো সবচেয়ে গভীর ভালোবাসা। কোনো নাম নেই আমাদের মাঝখানে, তবুও এইটুকু সময়, এই অনুভবটুকু হয়তো সারা জীবন থেকে যাবে। রাতটা যেন অন্যরকম ছিল, সব কিছু চুপচাপ, শুধু দূরের পুকুরের হালকা ঘেউ ঘেউ আর মাঝে মাঝে ঝিরঝিরে বাতাস। জানালার পর্দাটা একটু দুলে উঠছিল। বারান্দায় আমি আর মামি পাশাপাশি দাঁড়িয়ে আছি, দুজনেই চুপ, কোনো কথা নেই, কিন্তু একসাথে থাকার মধ্যে এক ধরনের স্বস্তি, এক অদ্ভুত উষ্ণতা। আমি মনে মনে ভাবছিলাম, এই সম্পর্কটার কোনো নাম নেই, কোনো দাবি নেই, কিন্তু অনুভব আছে। স্পর্শ না করা এক টুকরো ভালোবাসা আছে, যেটা কোনো ভাষায় ধরা যায় না। আমি বললাম, মামি, আজ রাতে আকাশ অনেক পরিষ্কার, তাই না? মামি চোখে মৃদু হাসি নিয়ে বলল, আকাশ তো সবসময় একই থাকে, বদলায় শুধু আমাদের দেখার চোখ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সেই মুখে একরাশ ক্লান্তি, কিন্তু চোখে যেন অনন্ত কোনো স্বপ্নের ছায়া। আমি বললাম, তুমি এমন করে বলো, মনে হয় যেন দুনিয়ার সব কবিতা তোমার ভেতরেই লুকিয়ে আছে। মামি মৃদু হেসে বললেন, কবিতা তো কেবল শব্দের সাজানো ছন্দ নয় আরিয়ান, কখনো কখনো একটা চাহনি, একটা নীরবতা, একটা গভীর নিঃশ্বাস, এসবও হয়ে উঠতে পারে কবিতা। আমার বুক কেমন করে উঠল। আমি জানি এই অনুভব কোনো দুষ্টামি নয়, কোনো কল্পনা নয়, বরং একটা চিরন্তন টান, যা দিনের পর দিন আরও গভীর হয়ে উঠছে। পরের দিন সকাল। মামি আজ হঠাৎ করে একটু সাজগোজ করেছেন। হালকা সবুজ রঙের শাড়ি, চোখের কাজল, ঠোঁটে একটা নরম গোলাপি লিপস্টিক। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি বললাম, আজ তুমি অনেক সুন্দর লাগছো। মামি হেসে বলল, আয়নার সামনে দাঁড়াতেই ভাবছিলাম অনেকদিন নিজেকে এইভাবে দেখিনি, তাই যদি না থাকতি হয়তো আর কখনো নিজের অন্ন সাজতাম না। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। তাকিয়ে থাকলে যদি কেউ ভালোবাসা বুঝে ফেলতো, তাহলে তো অর্ধেক পৃথিবী চুপচাপ থাকতো। বিকেল। গ্রামের পাশে ছোট্ট একটা বটগাছের নিচে আমরা দুজনে বসে আছি। মামি পাখার মতো একটা ওড়না দিয়ে গালে বাতাস করছেন। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। মামি বলল, আরিয়ান, তোর বয়স কম, তোর সামনে পুরো পৃথিবী পড়ে আছে। ভালোবাসা খুঁজে নে নিজের সমান কাউকে। আমি চোখের নিরস্তব্ধতা, আমি কাউকে খুঁজে নেইনি, খুঁজতে গিয়েও পাইনি। আমি শুধু অনুভব করেছি যেটা নিজের ভিতর থেকেই বেরিয়ে এসেছে। মামি চমকে গেলেন। তুই জানিস না এটা কত ভয়ঙ্কর? মানুষ বুঝবে না আমাদের এই বোঝাপড়া। তারা কেবল নামে, সম্পর্কের পরিচয়ে সব কিছু মেপে দেখে। আমি বললাম, আমি নামের মোড়কে ভালোবাসি না, আমি অনুভব করি তুমি একজন মানুষ, সেই মানুষটাকে আমি বুঝি, ভালোবাসি। মামি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীরে করে বললেন, তুই কি জানিস, এমন একজন যদি থাকতো যে আমায় ভালোবাসবে ঠিক এইভাবে, যেভাবে তুই আমাকে দেখিস, তাহলে আমি হয়তো সব ফেলে রেখে নতুন করে বাঁচতাম। আমি নরম গলায় বললাম, আমি তো সেই মানুষ হতে চাই, যদি তুমি চাও। মামির চোখে জল। পারবি আরিয়ান? পারবি সব কিছু পেছনে ফেলে শুধু আমায় নিয়ে ভাবতে? আমি বললাম, আমি তো ভাবি শুধু তোমায় নিয়ে। সন্ধ্যা হয়ে গেল। গ্রামের হাটে হালকা ভিড়। আমি আর মামি পাশাপাশি হাঁটছি। লোকজন কিছুটা খেয়াল করছে, কানে কানে কিছু বলছে। মামি যেন এসব শুনেও না শোনার ভান করছেন। আমি তার পাশে হাঁটছি, বুক চওড়া করে, যেন তাকে আড়াল করে রাখতে পারি সব দৃষ্টির আঘাত থেকে। মামি ফিসফিসিয়ে বলেন, মানুষ আমাদের দিকে কিভাবে তাকায় দেখেছো? হ্যাঁ, যেমন খাঁচার পাখির দিকে তাকায়, দেখে মজা পায়, কিন্তু মুক্ত করতে ভয় পায়। মামি বললেন, আমি শুধু চাই কেউ একজন পাশে থাকুক আর বলুক, তোমার দোষ নেই, দোষ তো আমার না বলা কথাগুলোর। আমি এক মুহূর্ত থেমে গেলাম, তারপর মামিকে পাশে নিয়ে বললাম, আমি আছি, আমি বলবো, চিৎকার করে বলবো, তোমার কোনো দোষ নেই। দোষ এই সমাজের চোখে, যা শুধু মেয়েদের ভুল খোঁজে। মামি থেমে গেলেন, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, তুই জানিস আমি কখনো কোনো স্বপ্ন দেখিনি না, আর কিন্তু এখন তোকে দেখে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। তবে দেখো,
আমি তো আছি স্বপ্ন ভাঙলে আবার গড়ার জন্য। রাত হয়ে গেল, আমরা ফিরে এলাম বাড়িতে। নানু একটু রাগান্বিত ছিলেন, কিন্তু কিছু বললেন না। আমি নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল মামি। ঘুমাচ্ছিস? না, ভাবছিলাম। আমি একটা গল্প লিখেছি আজ। আমি চমকে গেলাম। তুমি? গল্প? হ্যাঁ, আজকের অনুভূতি নিয়ে, আজকের হাঁটা, আজকের একসাথে থাকা নিয়ে। আমি বললাম, আমাকে পড়াবে? মামি ধীরে এসে বসলেন খাটের একপাশে। কাগজের পৃষ্ঠা খুললেন। গলা কাঁপছে, চোখে জল। তারপর পড়তে শুরু করলেন। একটা মেয়ে যে তার চারপাশের চোখে কেবল একজন স্ত্রীর পরিচয়ে বন্দী। একদিন সে একটা ছেলেকে পায় যে তার চোখে তাকিয়ে বলে, তুমি শুধু একজন বউ নও, তুমি একজন মানুষ। সেই বাক্যে সে আবার মানুষ হয়ে ওঠে, আবার হাসতে শেখে। আমি গলা নামিয়ে বললাম, এটা কি আমাদের গল্প? মামির চোখ ভিজে গেল। জানি না, হয়তো গল্প, হয়তো না বলা একটা অনুভব। আমি তার হাত ছুঁয়ে বললাম, যদি এই গল্পের আমি বাস্তব হই, তাহলে তুমি হবে সেই মেয়ে যে সাহস করে আবার নিজেকে ভালোবাসতে শেখে। মামি কিছু বললেন না, শুধু আমার হাতটা ধরে রাখলেন। সে স্পর্শে ছিল অগণিত না বলা কথা, ছিল একরাশ কৃতজ্ঞতা, ছিল এক টুকরো নিষিদ্ধ কিন্তু নিষ্পাপ ভালোবাসা। রাত তখন 12টা। আমরা দুজন আবার বারান্দায় দাঁড়িয়ে, বাতাস একটু ঠান্ডা। মামি আমার কাঁধে মাথা রেখেছেন। আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছি। মামি বললেন, আরিয়ান, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই কি জানিস আমি তোকে ভয় পাই? আমি বললাম, কেন? মামি বলল, কারণ তোকে ভালোবাসতে ইচ্ছে করে, ভয় হয় এই ভালোবাসা যদি একদিন অসমাপ্ত থেকে যায়। আমি ধীরে তার হাত ধরলাম। বললাম, অসমাপ্ত হলেও এই গল্পটা পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প হবে, একটা অনুভবের গল্প, একটা নীরব ভালোবাসার গল্প। মামির চোখে জল। তখন, তোকে আমি কিছু দিতে পারবো না। আরিয়ান বলল, কেন? কোনো নাম, কোনো পরিচয়, কেবল এই সময়টুকু, এই অনুভবটুকুই দিতে পারি। আমি বললাম, আমিও তো কিছু চাই না। আমি চাই তুমি বাঁচো, হাসো, শুধু নিজের জন্য। আর এই সময়ে তুমি নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শেখো। রাত প্রায় 1টা। আমরা দুজন ঘরে চলে এসেছি। মামি দরজা বন্ধ করে ধীরে ধীরে বললেন, আজ একটা ভয় করছিল, যদি কেউ কিছু দেখে ফেলে, যদি কেউ আমাদের নিয়ে কিছু বলে। আমি বললাম, কেউ যদি ভালোবাসা দেখে আর তাতে ভুল বোঝে, তাহলে সেটা তাদের চোখের দোষ, আমাদের নয়। মামির চোখে জল। তুই একটা অদ্ভুত ছেলে আরিয়ান, তোকে না ভালোবেসে থাকা যায় না। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতিটা আমাদের মাঝখানে ভেসে বেড়াচ্ছে। না বলা কিছু কথা, না স্পর্শ করা ভালোবাসা, তবুও পরিপূর্ণ একটা আত্মার সম্পর্ক। রাত অনেকটা পেরিয়ে গেছে। বারান্দায় বসে আছি আমি আর মামি। বাতাসে আজ একটা অদ্ভুত গন্ধ, মাটির, বৃষ্টির আগমনের বার্তা যেন। আমাদের মধ্যে একটা নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতাটাও যেন কথা বলে। আমি জানি না এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, কিন্তু এটুকুও জানি মামি এখন আমার হৃদয়ের এমন একটা জায়গা করে নিয়েছেন, যেখান থেকে তাকে আলাদা করা মানে নিজেকেই ভেঙে ফেলা। মামি হঠাৎ বলে উঠলেন, আরিয়ান, তুই কি জানিস আমি আজকাল আয়নায় নিজেকে দেখতে ভয় পাই? কেন? কারণ আয়নায় আজকাল একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে থাকে, যে হাসে, সাজে, স্বপ্ন দেখে, অথচ আর তো এসব করার কথা ছিল না। আমি ধীরে ধীরে তার দিকে ফিরলাম। আমি তোকে ফিরিয়ে দিয়েছি নিজের সেই হারিয়ে যাওয়া মেয়েটাকে, যেটা তুই অনেক বছর আগেই হারিয়ে ফেলেছিলি। মামের চোখে জল। কিন্তু সেই মেয়েটা এখন তোকে ভালোবেসে ফেলেছে, আর সেটাই ভয়। একটুকু নীরবতা। ভালোবাসা কি এতটাই অপরাধ মামি? মামি বললেন, ভালোবাসা না, কিন্তু এই ভালোবাসাটা। আমার বুকটা হু হু করে উঠল। আমি জানি এই অনুভূতি কোনো খেলার বস্তু নয়। এটা মাটির মতোই পবিত্র, নদীর মতোই গভীর। শুধু সমাজের চোখে আমরা পাপী, অথচ আমাদের হৃদয় জানে আমরা কেবল ভালোবেসে ফেলেছি। হঠাৎ মামি আমার হাত ধরে ফেললেন। চোখে জল, ঠোঁটে কাঁপুনি। আরিয়ান, যদি তুই থাকতি আমার জীবনে কয়েক বছর আগে,
তাহলে আমি হয়তো এভাবে অন্যের হয়ে যেতাম না। আমি হাত চেপে ধরলাম তার। আমি বললাম, আমি তো এখনো তোর, শুধু তোকে ভালোবাসার জন্যই আমার জীবন। একটা হালকা বজ্রপাত হলো দূরে কোথাও। মামি কেঁপে উঠলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। ভয় পেয়েছো? মামি কান্না ভেজা গলায় বললেন, ভয় তো তোকে নিয়েই। এই মায়া, এই টান যদি একদিন ছিঁড়ে যায়। আমি তার কপালে একটা হালকা চুমু দিলাম। আমার প্রথম স্পর্শ, কিন্তু অদ্ভুতভাবে একটু দোষী মনে হলো না, বরং মনে হলো এটা একটা আশ্বাস, একটা ভালোবাসার সিল। আমি কিছু টান ছিঁড়ে যায় না, তারা শুধু সময়ের স্রোতে ভেসে চলে, কিন্তু হারায় না। মামি কিছু বললেন না, শুধু চোখ বন্ধ করে আমার বুকের উপর মাথা রাখলেন। পরদিন সকাল, নানু আমাকে ডেকে বললেন, আরিয়ান, কালকে তো তোর মামা আসছে দুবাই থেকে। ওদের এই ঘোরাঘুরি টুরি বন্ধ করিস কদিন। গ্রামের লোকজন অনেক কথা বলে। আমি কিছু বলিনি, মাথা নিচু করে বেরিয়ে এলাম। মামি রান্নাঘরে ছিলেন। আমার চোখে চোখ পড়তেই বুঝে ফেললেন সব। মামি বললেন, চলে আসবে ও। আমি মাথায় নাড়ালাম। একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়লো পুরো ঘরে। মামি ধীরে এসে আমার কানের কাছে বললেন, আমাদের গল্পটা তাহলে আজ থেকে লুকিয়ে যাবে। আমি বললাম, গল্প কখনো লুকায় না মামি, গল্প বেঁচে থাকে মানুষের চোখের আড়ালে, অনুভবের গহীনে। বিকেল হয়ে এলো, আমরা দুজন ছাদে বসে আছি। আকাশে মেঘ, মামি চুল খুলে দিয়েছেন, বাতাসে উড়ছে। এমন রূপ আমি আগে কখনো দেখিনি। আমি বললাম, তোকে দেখে আজ মনে হচ্ছে যেন কোনো সিনেমার নায়িকা। মামি হেসে বললেন, সিনেমার নায়িকারা সবসময় হাসে, আমি তো কান্না লুকাতে পারি না। আমি সজোরে বললাম, আমি তোর কান্নারও প্রেমে পড়ে গেছি। মামি চুপ করে রইলেন। হঠাৎ খুব ধীরে আমার গাল ছুঁয়ে বললেন, আমি ভুল করছি না তো আরিয়ান? আমার চোখে পানি ছেড়ে বললাম, যদি ভালোবাসা ফুল হয় তাহলে আমি জীবনভর এই ফুল করতে রাজি। মামি ধীরে এসে আমার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিলেন, খুব হালকা, ক্ষণিকের মতো, কিন্তু সেই মুহূর্তটা যেন সময় থেমে গেল। আমার হৃৎপিণ্ড দৌড়াতে লাগলো। আমি শুধু তাকিয়ে রইলাম তার চোখে। সেই চোখে কোনো লজ্জা নেই, ছিল কেবল সাহস, ভালোবাসার সাহস। সন্ধ্যা হয়ে এলো, আমি বারান্দায় বসে আছি একা। হঠাৎ মামি এসে পাশে বসলেন। মামি বললেন, এই কয়েকটা দিন হয়তো আমাদের শেষ দিন হতে পারে এইভাবে একসাথে কাটানো। আমি বললাম, তাহলে একটা কথা রাখো। মামি বলল, আমি এই কদিন তুমি শুধুই তুমি থাকবে, মামি নয়, কোনো সম্পর্কের ছাপ ছাড়া, কেবল তুমি। মামি কিছু না বলে আমার হাত ধরলেন, ঠোঁটে হালকা হাসি। তাহলে তুইও শুধু আরিয়ান, কোনো পরিচয় নয়, কেবল এক ভালোবাসা যেটার কোনো নাম নেই। রাত হয়ে গেল। আমার ঘরের দরজা খুলে হালকা শব্দে ঢুকলেন মামি। আমি চমকে তাকালাম। তুমি? আজকের রাতটা কেবল আজকের রাতটা আমি শুধু আমি হয়ে কাটাতে চাই, কোনো সম্পর্কের পরিচয় নয়। আমি কিছু বলিনি। সে ধীরে এসে আমার পাশে বসলেন, মাথাটা আমার বুকের ওপর রাখলেন। মামি কাঁপা কাঁপা গলায় বললেন, জানিস, আমার জীবনে বহুবার শরীর ছোঁয়া হয়েছে, কিন্তু মনে কেউ কখনো ছুঁয়েছে বলে মনে হয় না। কিন্তু তুই তুই আমায় মনে ছুঁয়েছিস। আমি তার গালে হাত রাখলাম, হালকা করে ঠোঁটে ছুঁয়ে দিলাম। আমি বললাম, আমি তো শুধু তোর অনুভবগুলোকে ছুঁতে চেয়েছি। রাত তখন একটা, চাঁদ উঠে গেছে। আমি আর মামি আবার ছাদে দাঁড়িয়ে। বাতাসে আজ আর ভয় নেই, লুকোনো নেই কিছুই। মামি বললেন, তুই জানিস, আমি চাই এই গল্পটা কেউ না জানুক, কিন্তু মনে মনে সব মেয়ে যেন জানুক, একটা আরিয়ান ছিল যে কাউকে মানুষ হিসেবে ভালোবেসেছিল। আমি চোখে অশ্রু নিয়ে বললাম, আর আমি চাই এই পৃথিবীর সব মামিদের ভেতরের এই মেয়েটা একদিন জেগে উঠুক, নিজের মতো করে বাঁচুক। মামি ধীরে ধীরে আমার কানে বললেন, আমি তোর, কিন্তু এই পৃথিবীটা তোর আমার নয় আরিয়ান। পৃথিবীটা না হোক, এই রাতটা তো আমাদের। চুপচাপ আমরা দাঁড়িয়ে থাকি, সময় থেমে যায়। রাত নেমেছে, নিস্তব্ধতা যেন একটা শব্দ হয়ে চারপাশে ভেসে বেড়াচ্ছে। বারান্দার বাতাসে আজ কেমন একটা নরম শীতলতা। আমি আর মামি পাশাপাশি বসে আছি, কথা নেই, তবু যেন হাজারটা কথা বলছি। মামি চুপচাপ, চোখ দুটো ঝাপসা। আমি জানি না কি বলবো, কেমন আচরণ করব।
এই মুহূর্তটা এমন যেন আমরা দুজনেই বুঝে গেছি আর কয়েকটা দিন, তারপর এই নিঃশব্দ ভালোবাসাটাও হয়তো হারিয়ে যাবে কোলাহলে। আমি আস্তে করে বললাম, খুব কি কষ্ট হচ্ছে তোমার? মামি মৃদু হেসে বললেন, কষ্ট না, এই যে তুই আছিস পাশে, এই সময়গুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর কষ্ট। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ওর মুখের দিকে। সে আজ একদম অনাড়ম্বর, কোনো সাজ নেই, কিন্তু চোখের নিচে এক ফালি ক্লান্তি, আর সেই ক্লান্তির ভেতরেই একরাশ ভালোবাসা। আমি বললাম, জানিস মামি, তুই যতটা না আমার মামি, তার চেয়ে অনেক বেশি আমার মানুষ, একান্ত আমার। একটু হেসে থেমে মামি বলল, তুই কি কখনো ভয় পাইছিস? আমি বললাম, ভয় তো থাকে, শুধু তোকে না পাওয়ার চেয়ে তোকে ভুলে থাকার ভয়টা বড়। মামি হঠাৎ করে আমার দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, তুই আমাকে এমনভাবে দেখেছিস যেভাবে কেউ কোনোদিন দেখেনি, যেন আমি একটা পবিত্র অনুভব। আমি হেসে ওর হাতে হাত রাখলাম, কারণ তুই সত্যিই তেমনই, তোকে নিয়ে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি, তবু তুই আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন। মামি চোখ নামিয়ে ফেললেন। আমি আস্তে করে ওর চিবুকে আঙুল ঢুকিয়ে বললাম, আমার চোখে তাকা মামি। ও তাকালো। ধীরে ধীরে আমি ওর ঠোঁটের কাছে এগিয়ে গেলাম। সে চোখ বন্ধ করলো। একটুখানি কাঁপুনির মধ্যে আমি তার ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম। খুব হালকা, নরম, কেমন যেন একটা শুদ্ধ আবেগে ভরা। সময় যেন থেমে গেল কিছুক্ষণের জন্য। তারপর আমরা একে অপরের কাঁধে মাথা রেখে বসে থাকলাম অনেকক্ষণ। মামি বলল, এই মুহূর্তগুলো কেন এত তীব্র হয় বলতো? কারণ আমরা জানি এগুলো শেষ আছে। তুই জানিস, তোকে দেখে মাঝে মাঝে আমার নিজের ভেতরের সেই 18-19 বছরের মেয়েটাকে মনে পড়ে যায়, যে খোলা চুলে ঘুমোতো, আকাশ দেখে কাঁদতো। তুই যেন আমায় সেই মেয়েটা করে তুলেছিস। আমি আস্তে করে বললাম, আর আমি তোকে দেখে সেই ছেলেটা হয়ে যাই, যে ভালোবাসতে জানে কিন্তু কাউকে পাওয়ার স্বপ্ন দেখে না। মামির চোখে জল। তুই কি পারবি এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে? আমি বললাম, যতই দিন তুই আছিস ততদিন এই স্বপ্ন বাঁচবে। রাত বাড়ে, আমরা এবার নিচে যাই। নানু তখন ঘুমিয়ে, বাড়ি নিস্তব্ধ। আমি মামিকে বললাম, আজ আমার ঘরে আয়, একটু গল্প করি। মামি চমকে তাকালো। আরিয়ান, শুধু গল্প? আজ না হয় রাতটা গল্পের হোক। মামি ধীরে ঘরে ঢুকলেন। দরজা বন্ধ করে দিলাম। আমি চেয়ারে বসলাম, ও বিছানায়। হালকা আলো। আমি তাকিয়েছি ওর চোখে। জানিস মামি, আমি ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানেই হাত ধরা বা ঘোরাঘুরি। এখন বুঝি ভালোবাসা মানে কারো পাশে এমনভাবে বসে থাকা যেখানে নিঃশব্দতাও আরামদায়ক। মামি মাথা নিচু করে বলল, ভালোবাসা মানে কার জন্য বদলে ফেলা নিজেকে। কিন্তু তোকে দেখে আমি নিজেকেই ফিরে পাই। আমি ধীরে তার পাশে গিয়ে বসে ওর কপালে একটা চুমু দিলাম। এবার সে চোখ বন্ধ করলো। সেই চোখে অদ্ভুত প্রশান্তি। মামি বলল, আমি তোকে পেলে কি করতাম আরিয়ান? আমি হেসে বললাম, বেঁচে থাকতাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো দূরে। মামি ভয় পেয়ে আমার বুকের ভেতর এলেন। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, ভয় পেয়েছিস? মামি বলল, না, এটা ভয় না, এটা আকাঙ্ক্ষা। আমি ওর কপালে ঠোঁট রাখলাম। মামি ধীরে চোখ খুলে আমার দিকে তাকালেন। তার ঠোঁট কাঁপছে, চোখে একরকম সাহস। মামি বলল, তুই আমার প্রথম পুরুষ যে আমায় ছুঁয়ে কোনো অধিকার জানায় যা, শুধু অনুভব করে। আমি তার গালে চুমু দিলাম। এবার একটু গভীর। ওর হাত আমার চুলে এসে জড়িয়ে গেল। আমি ধীরে ধীরে ওর ঠোঁটে আবার চুমু দিলাম। এবার লম্বা, ধীর, গভীর। সময় থেমে থাকলো। তারপর আমরা পাশাপাশি শুয়ে পড়লাম। মামি আমার বুকের ওপর মাথা রাখলেন। মামি বললেন, আমি এখন অনেক হালকা বোধ করছি, যেন নিজের সব দুঃখ ফেলে এসেছি তোর কাছে। আমি বললাম, কারণ তুই আজ নিজেকে দিয়েছিস, আর আমি তোকে রেখেছি মনের মন্দিরে। ঘড়িতে রাত 3টা। আমরা এখনো একসাথে। কথা নেই, তবু যেন কথা থামে না। হঠাৎ মামি বলল, তুই যদি থাকতি আগে, আমি হয়তো আজ অন্য কারো স্ত্রী হতাম না। আমি বললাম, তুই এখনো আমারই মামি। কোনো সম্পর্কের বৃত্তি না হয় না বাঁধি, তবু ভালোবাসা তো স্বাধীন।
মামি চোখ ভেজা গলায় বলল, জানিস আরিয়ান, আজ যদি আমার মৃত্যুও হয় আমি হাসতে পারবো, কারণ জীবনে প্রথমবার কেউ আমায় মানুষ হিসেবে ভালোবেসেছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মামি, আমি তোর চোখের কান্নাগুলোকে ভালোবেসে ফেলেছি। তুই যেন সেই নদী যার স্রোত কখনো ক্ষীণ হয় না। সকালে ঘুম ভাঙলো মামির কান্নার শব্দে। ও চুপচাপ কাপড় গোছাচ্ছে। আমি বললাম, কাঁদছিস কেন? মামি চোখ মুছে বলল, তোকে ছেড়ে যেতে মন চায় না। আমি বললাম, কেউ কাউকে ছেড়ে যায় না মামি, আমরা শুধু সময়ের ভেতর হারিয়ে যাই। ও এসে আমার গালে একটা চুমু দিল, তারপর ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। বিকেল হলো, নানুর চোখে সন্দেহ, গ্রামের বাতাসে গুঞ্জন, মামা চলে আসবে আগামীকাল। আমার মনে হচ্ছে আমাদের এই কদিনের শোক এক ঝড়ের আগে নৌকার মতো। ছাদে দেখে মামি দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, মনে হচ্ছে এই আকাশ, এই বাতাস সব কিছু আমাদের বিদায় জানাচ্ছে। আমি চাই তুই থাকিস, তুই এই গ্রাম না ছাড়িস। আমি বললাম, তুই চাইলে আমি সব ছেড়ে থাকতে পারি, শুধু বল। মামি চোখে পানি নিয়ে বলল, তুই সব ছেড়ে দিবি? তাহলে আমাকেও ভুলে যা, কারণ আমি তোকে ভালোবাসতে পড়তে চাই না। আমি মামিকে জড়িয়ে ধরলাম শক্ত করে। আমি বললাম, তুই যদি জ্বলিস আমি ছায়া হব, তুই যদি হারাস আমি তোর খোঁজ হব, তুই যদি কাঁদিস আমি তোর শান্তি হব। আমরা দুজন দাঁড়িয়ে থাকি ছাদের কোণে, আর আজ আকাশে তারা নেই। মনে হয় তারা আমাদের দেখছে। এই পাপি ভালোবাসা নয়, এটা শুধু ভালোবাসা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এই গল্পের তৃতীয় পর্ব চাইলে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।